মাছরাঙা। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের প্রতি বুধবারের সাপ্তাহিক আয়োজন দলের চেয়ে দেশবড় অনুষ্ঠানে। আমি সঙ্গে আছি রেজওয়ান হক। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থা, এবং এই বিষয়টি আমরা বেছে নিয়েছি তার কারণ হয়তো আপনারা অনুমান করতে পারছেন। মামাঘাটের কাছে পদ্মা নদীতে যে মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনাটি ঘটেছে, এই দুর্ঘটনার পরে আমাদের গণপরিবহন ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমাদের এই ব্যবস্থা কতটুকু মজবুত, কতটুকু নিরাপদ, কতটুকু মানুষ এর উপর ভরসা করতে পারে, সেই প্রশ্নটি, সেই বিষয়টি নতুন করে আলোচনা এসেছে, এবং সে কারণে আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আর এই আলোচনায় আমার সঙ্গে যেসব অতিথিরা রয়েছেন, আসুন তাদের সঙ্গে প্রথমে পরিচিত হই। আমার বাইরে রয়েছেন পঞ্চগড় 2 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। তিনি একই সঙ্গে নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্য। এরপর রয়েছেন আমাদের মধ্যে গণপরিবহন বিশেষজ্ঞ এবং ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের সাবেক নির্বাহী পরিচালক এস এম সালেউদ্দিন। রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক। আমাদের সঙ্গে আরও রয়েছেন নগর পরিকল্পনাবিদ খন্দকার নিয়াজ রহমান। আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই অতিথি আমাদের আজকের এই আলোচনায়। আপনারা সবাই জানেন, দর্শক আপনারাও জানেন, গত সোমবার সকাল 11টার দিকে পিনাক 6 নামের যে লঞ্চটি ডুবেছে পদ্মায়, আপনারা জানেন, টেলিভিশনের খবর থেকে শুনেছেন, এখন পর্যন্ত সেই লঞ্চটির কোনো সন্ধান মেলেনি। 100রও বেশি যাত্রীর। তবে তাদের ভাগ্যে কি ঘটেছে সেটা হয়তো আমরা সবাই অনুমান করতে পারি। তাদের স্বজনেরা কিন্তু এখনো পদ্মার 2 পারে অপেক্ষমান, অন্তত তাদের স্বজনদের মরদেহটা যেন পাওয়া যায়। সেই চেষ্টা সরকার করছে, লঞ্চটি সন্ধান পাবার বিভিন্নভাবে চেষ্টা চলছে, কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা জানি যে সেই লঞ্চটির কোনো সন্ধান পাওয়া যায়নি। মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী আমাদেরকে প্রতিদিনই আশ্বস্ত করছেন যে আরও সর্বশক্তি নিয়োগ করা হচ্ছে এবং লঞ্চটি হয়তো একসময় উদ্ধার করতে পারবেন বলে তিনি আজ সন্ধ্যাতেও সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেছেন। আমরা গণপরিবহন, সার্বিকভাবে গণপরিবহন নিয়ে আলোচনার আগে যদি এই বিষয়টা নিয়ে অবশ্যই আমাদের একটু আলোচনা করা দরকার। ডক্টর শামসুল হক, আপনি অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, আপনাদের বুয়েটের যেটি আছে, সে সময় আপনি একসময় পরিচালক ছিলেন। এই দুর্ঘটনার সম্পর্কে আপনার অনেক ধরনের গবেষণা রয়েছে আমরা জানি। আপনি যদি প্রথমে সংক্ষেপে আমাদেরকে, এই যে দুর্ঘটনাটি ঘটে গেল, এটির কেন ঘটলো, কিভাবে ঘটলো, কি করলে এটা, এই দুর্ঘটনা আমরা এড়াতে পারতাম, সেই সম্পর্কে যদি আমাদেরকে সংক্ষেপে প্রথমে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আমাদের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট যেটা আছে, সেটা আমরা মূলত সড়কে যে দুর্ঘটনাগুলি ঘটে তারই কিন্তু আমরা বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি এবং রিকমেন্ডেশন তৈরি করি আর কি। তারপরও আমরা কিছু কিছু রেলে যেসব দুর্ঘটনা ঘটে, নৌপথেও যেগুলি দুর্ঘটনা ঘটে, সেটাও আমরা দেখি। তবে এটার জন্য আরেকটা বিশেষায়িত একটা ডিপার্টমেন্ট আছে আমাদের ইউনিভার্সিটিতেই, নেভাল আর্কিটেকচার ডিপার্টমেন্ট বলে আর কি। তবে আমাদের এই যে নৌ দুর্ঘটনার আমরা যদি প্রোফাইলগুলি দেখি ওভার দি ইয়ার্স যেগুলি হয়, আগে এক সময় যেটা হতো, যেটা বলা ছিল যে ওভারলোডিং, অর্থাৎ সে যতটুকু ধারণ ক্ষমতা আছে তার থেকে বেশি প্যাসেঞ্জার নিল এবং প্যাসেঞ্জারগুলি উপরের দিকে বেশি নিল। নদীপথে যখন একটা নৌযান চলে, তার ভারসাম্যটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখন তার সেন্টার অফ গ্র্যাভিটিটাকে যদি আমি উপরের দিকে উঠিয়ে নেই, যাত্রী যেহেতু কম পয়সা দিচ্ছে, কেবিনে যাচ্ছে না, ডেকে যাচ্ছে না, সে চলে যাচ্ছে টপে। এই ধরনের এক্সেন্ট্রিক লোডিং, একটা তো ওভারলোডিং আর একটা হলো এক্সেন্ট্রিক লোডিং প্যাটার্ন, প্লাস যদি আবহাওয়া খারাপ থাকে, তখন দেখা যায় কি ওই ওই নৌযানটা যেই কনফিগারেশনে বানানো হলো, যেই লোডিংটা ধরে বানানো হলো, তার যে স্ট্যাবিলিটির কথা চিন্তা করা হলো, সেটা কিন্তু প্রকৃতপক্ষে থাকলো না। যার ফলে কিন্তু আমাদের দেশের বেশিরভাগ দুর্ঘটনা
প্যাসেঞ্জার ওভারলোডিং এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কিন্তু হয়েছে। আর আমরা অন্যান্য দুর্ঘটনা যেগুলি বলি, যেটা হেড অন কলিশন, মুখামুখি সংঘর্ষ, যেটা নদী পথে সেটা খুব কমই হয়। তো আমি বলবো এখানে আমরা যেটা দেখতে পাই, যেটা আমরা শুনলাম আর কি, যে কাওড়াকান্দি থেকে ছাড়ার পরও কিন্তু মাঝখান থেকে আবার কিন্তু যাত্রী তোলা হয়েছে। এটা যদি সত্যি হয় তাহলে আমি যেটা বলবো, ডেফিনেটলি এখানে অ্যাগ্রেসিভ একটা কমার্শিয়ালাইজেশন, অর্থাৎ মালিক এবং যে চালক আছে সে বেশি ইনকাম করার জন্য এত বেশি অবিবেচকর ভূমিকা পালন করেছে এই জায়গায়, যেটা একমাত্র এনফোর্সমেন্ট ছাড়া এবং দৃষ্টান্তমূলক পানিশমেন্ট ছাড়া কিন্তু এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো কিন্তু সম্ভব না। আমরা ইঞ্জিনিয়ারিং ওয়েতে অথবা এনফোর্সমেন্ট ওয়েতে অথবা এডুকেশন দিয়েই কিন্তু একটা সিস্টেমটাকে ডিসিপ্লিনে আনি। এই ক্ষেত্রে আমি বলবো যতটুকু না ইঞ্জিনিয়ারিং, তার থেকে বেশি হচ্ছে হলো গিয়ে সে একটা আইন অমান্য করে মাঝ নদীতে গিয়ে যদি আবার ওভারলোডিং করে, তাহলে এটা যদি সত্যি হয় আমার মনে হয় সরকারকে খুব কঠিনভাবে এটাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে অন্যান্য লঞ্চ মালিকরাও এটা দেখে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করার জন্য সাহস না পায়। এই দাবিটা প্রত্যেকবারই ওঠে ডক্টর শামসুল হক, একটি বড় দুর্ঘটনার পরে দৃষ্টান্তমূলক শাস্তি ইত্যাদি দাবি ওঠে। জনাব নিয়াজ রহমান, ওদিক থেকে আসি। আপনি এটি খুবই সত্যি কথা যে একটি দৃষ্টান্তমূলক শাস্তি যদি সামনে থাকে সবার, তাহলে হয়তো সবাই সতর্ক হয়। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করি যে অনেক দুর্ঘটনা বাংলাদেশে ঘটেছে। লঞ্চ দুর্ঘটনাও ঘটেছে, সড়ক দুর্ঘটনা তো ঘটেই, ট্রেন দুর্ঘটনাও ঘটে। তবে লঞ্চে একসঙ্গে মানে ক্যাজুয়ালিটির পরিমাণটা বেশি হয়। তো আপনি কি দেখেছেন কখনো যে এমন কোন শাস্তি কখনো নেওয়া হয়েছে যেটা দেখে সবাই শিক্ষা নিতে পারে? না, এরকম শাস্তি আমরা এখন পর্যন্ত দেখি নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, শাস্তির একটা বিষয় থাকতেই পারে, কিন্তু উনি স্যার যেটা বললেন যে প্রথমে আসলে প্রপার মেজার্স গুলি নেওয়া হয়েছে কিনা, শিক্ষা দেওয়া হয়েছে কিনা, সচেতনতা সৃষ্টি করা হয়েছে কিনা, সেগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ শাস্তি দেওয়া হচ্ছে। শাস্তি হচ্ছে পরে এরকম একটা দুইটা এক্সাম্পল সেট করার জন্য কিংবা ভয় দেওয়ার জন্য, যেটা নিয়ন্ত্রণ ব্যবস্থার একটা অংশ মাত্র। এখন আমি যদি বলি, যেমন আপনি যখন স্যারকে জিজ্ঞেস করলেন যে আপনারা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ইনস্টিটিউট, একটা রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে উনি আসছেন, উনি কিন্তু সততার সাথে স্বীকার করলেন যে ওই ইনস্টিটিউটটার কাজ হচ্ছে সড়ক দুর্ঘটনা দেখা, মূলত কিছু কিছু ট্রেন। এবং আমাদের এখানে ডক্টর সালেউদ্দিন আছেন, উনি ওনাকে আমি সালে ভাই বলি সবসময়। উনি কয়েকদিন আগে ঢাকা আরবান ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন। ওনার সময় বিভিন্ন সময় ওনার সাথে আমরা টিভিতে আসছি, কথা বলছি, মিডিয়ায়। এই যে গত 2009 সালে যে ঢাকার জন্য স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান তৈরি হলো, সেই প্ল্যানের 4টা ফেজে ইমপ্লিমেন্ট করার কথা। প্রথম ফেজে গুরুত্ব দেওয়া হয়েছিল বাস এবং বাস র্যাপিড ট্রানজিট। ওনার থাকা অবস্থায় এবং উনি চলে আসার পরেও সরকার কিন্তু সেই কাজগুলি করে নাই। জনাব নিয়াজ, আমরা ওই প্রসঙ্গটা পরে আসবো, গণপরিবহন ব্যবস্থা নিয়ে ওভারঅল। আমি এটা একটা জিনিস বলছিলাম যে এই জন্য যে আমরা যদি দেখি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই রাষ্ট্র পরিবহন ব্যবস্থায় কোথায় গুরুত্ব দিয়েছে, সে সড়কে দিয়েছে। কিন্তু আমরা যারা পরিকল্পনাবিদ, ট্রান্সপোর্ট প্ল্যানার, ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার, তারা কিন্তু সবসময় বলছি এই দেশে প্রথম এমফাসিস দেওয়া উচিত ছিল নৌপথের, তারপর রেলপথের, তারপর সড়ক পথের। কিন্তু আমরা যখন এই উল্টা কাজটা করেছি, তখন আমাদের আসলে বিভিন্ন সময় শাস্তি পেতে হবে। এবং উপরে পলিসি মেকার এবং রাষ্ট্রনায়কদের ভুলের শাস্তি আসলে সাধারণ জনগণ পায়, এটাই দুঃখজনক। তারা পায় না। যদি পেত তাহলে আমার মনে হয় ঠিক হয়ে যেত এতদিনে। শাস্তিটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু শাস্তিটা আসলে অন্য জায়গায় হওয়া দরকার, ওই লঞ্চ মালিকের না। যারা রাষ্ট্রকে 42 বছর ধরে, বাংলাদেশ কিন্তু একটা মূলত উত্তরবঙ্গের কিছু অংশ এবং চট্টগ্রামের, মানে আমাদের উত্তরে এবং পূর্বে কিছু বেল্ট ছাড়া বাকিটা কিন্তু একটা জলাভূমি। এটা ল্যান্ড না, এটা অ্যাক্টিভ ডেল্টা, যেখানে এই ভূমি গঠন প্রক্রিয়া চলমান। সেরকম জলাভূমি প্রধান দেশে যে রাষ্ট্রনায়করা এবং রাষ্ট্র পরিচালকরা গত 42 বছর ধরে জলাভূমির উপরে সড়ক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছে,
সড়ক গবেষণাগার কেন্দ্র গড়ে তুলেছে এবং বিনিয়োগ করেছে, তাদের আসলে দৃষ্টান্তমূলক কোথাও শাস্তি যদি হয়ে যেত, তাহলে অবশ্যই ওনার সাথে আমি একমত। কিন্তু শাস্তি কাকে দেওয়া দরকার সেখানে আমার একটু দ্বিমত আছে। সবসময় এটাই হয়, মানে অন্যের শাস্তি জনগণ পায়, অন্যের ভুলের শাস্তি জনগণ পায়। জনাব সালেউদ্দিন, আপনি জনাব নিয়াজ রহমানের সঙ্গে এই বক্তব্যের সঙ্গে কতখানি একমত যে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত ছিল নৌ পরিবহন খাতে, কিন্তু হয়েছে এটা উল্টোটা, এবং সেই কারণেই এই মনিটরিং এর দুর্বলতা বলেন, ধারণ ক্ষমতার চাইতে বেশি প্যাসেঞ্জার নেওয়া হয় সব সময়, এবং এই যে একটি ঘাট থেকে সে ছেড়ে গিয়ে মাঝপথে আরো বেশ কিছু প্যাসেঞ্জার নিয়ে পুরো লঞ্চটাকে ভারসাম্যহীন করে তুললো, এই বিষয়টি যদি আপনি বলেন এই সম্পর্কে। আপনাকে ধন্যবাদ। এই আমাদের ফেস্টিভ্যালগুলোতে একটা তথ্য আমি পেলাম, সেটা হলো যে আমাদের এই ফেস্টিভ্যালগুলোতে ঢাকা থেকে প্রায় 80 থেকে 90 লক্ষ লোক আপনার ঢাকা ছেড়ে চলে যায়। এই সময় আপনার নদীপথ, মানে নৌপথ, আপনার সড়ক পথ, রেল, সব দিক দিয়ে কিন্তু মানুষের আর কোথাও কোনো ঠাঁই থাকে না মানুষের যাতায়াতের। ইম্পর্টেন্সের দিক দিয়ে একজন মানুষ যে মরে যায় যতটুকু ইম্পর্টেন্ট, অনেকগুলো মানুষ মরে গেলে প্রত্যেকটা ফ্যামিলির কাছে কিন্তু সেই সমানভাবেই ইম্পর্টেন্স আসে। আমার মনে হয় নৌ পরিবহন পথে যেটা আমাদের নিয়াজ রহমান বললেন যেই কথাটা, সেটা হলো যে যেহেতু একটা আপনার একটা ছোট্ট পরিসর অনেকগুলো লোক একসাথে যাতায়াত করে, এবং যেখানে নাকি আপনার জলের উপর দিয়ে যাতায়াত করে, সঙ্গত কারণে তার উপর একটা ইম্পর্টেন্স অবশ্যই বেশি থাকার দরকার, এটা আমি মনে করি। ঈদের ৩-৪ দিন আগে মাননীয় নৌপরিবহন মন্ত্রী এবং আমি এবং যোগাযোগ সচিব আমরা আসছিলাম ৭১ টিভিতে। তখন কিন্তু তাকে এই প্রশ্নগুলো করা হয়েছিল যে ওভারলোডিংটা, এই যে লঞ্চটা ডুবেছে এটার মেইন কারণটা কিন্তু ওভারলোডিং। কারণ আপনাকে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। আমরা প্রযুক্তি নিয়েই সাধারণত বলে থাকি যে আজকে দেখলাম যে 14 তারিখে থেকে শুরু হবে যতগুলো লঞ্চ আপনার প্রযুক্তিগত কারণে যেগুলো ত্রুটিপূর্ণ সেগুলোকে আপনার ক্যান্সেল করা হবে। আপনি প্রযুক্তিকে যতটুকুই ভালো সঠিক রাখেন না কেন, আপনি যদি 5 কেজি ওজনের একটা সুন্দর বলকে আপনার আমরা যেটাকে বলি এই যে আপনার সিলভারের যে বল যেগুলাকে বলি, সেটার বিরুদ্ধে আপনি 5 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন 5 কেজি পাথর রাখেন, ও ভেসে থাকবে। তার একটা পাথর বেশি দিলে কিন্তু ও সাবমার্জ করবে, ডুবে যাবে। সুতরাং এখানে প্রযুক্তিকে শুধু দোষ দিয়ে কিন্তু লাভ নাই। এখানে যে ঘটনা ঘটেছে, প্রফেসর শামসুল হক যেটা বললেন, জি চেঞ্জ হয়ে যায়, ভ্যালু জি চেঞ্জ হয়। এখানে আরেকটা জিনিস হয়, যখন এটা আপনারা লক্ষ্য করেছেন, একটা ভিডিও চিত্রে দেখানো হয়েছে যে লঞ্চটা কিন্তু একটু কাত হয়ে এটা আস্তে করে নিচে তলিয়ে গেছে। অর্থাৎ মানুষ যখন একদিকে কাত হয় তখন মানুষ সব আবার এদিকে এসে চলে আসে, ওই মোমেন্টাম যেটা ক্রিয়েট হয় এর ফলে কিন্তু আপনার এগুলো ডুবে যায়। আমি একটা বলতে চাই কথা, সেটা হলো যে আপনি দেখবেন যখন আপনি প্লেনে ওঠেন, আপনাকে কিন্তু প্লেনে প্রথমেই আপনাকে দেখায় যে আপনি যদি বাই চান্স কখনো নদীতে পড়ে যান, প্লেনটা যদি পড়ে যায়, তা হাউ ইউ প্রোটেক্ট ইউর সেলফ, আপনি দেখেন প্লেনে কিন্তু দেখায়। আমাদের দেশে মিডিয়াতে কিন্তু এবার প্রত্যেকটা পেপারে আপনি লক্ষ্য করেছেন যে সড়ক পথে যাতায়াতের জন্য মানুষকে কিন্তু অনেকগুলো সাবধানতা কথা বলে দেওয়া হয়েছিল, এবং সেখানে আপনার বিআরটিএ থেকে আসছে, ট্রাফিক পুলিশ থেকে এসেছে, কিন্তু নৌপথে কিন্তু আমি এগুলো দেখিনি। নৌপথে অবশ্যই আমার মতে যে এই মানুষকে সচেতন করার একটা বিষয় আছে, কারণ এখানে শুধু আপনার প্রযুক্তিকে দোষ দিয়ে লাভ নাই। ইভেন আমি এইটাও বলবো যে আপনার যারা মালিক, যারা নেয়, তাদের উপর দোষ চাপানো যাবে না, আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে দেই। আমি একটা ঘটনা জানি এবার, যে খুলনাতে যাচ্ছিল একটা বাস, ঢাকার থেকে ছেড়েছে, সে আপনার মানিকগঞ্জে যাওয়ার পথে, আমার মেয়ে ছিল, আমার ভাইয়ের মেয়ে, মানিকগঞ্জে যাওয়ার পথে ড্রাইভার বলছে, ভাই আমার ব্রেক নষ্ট হয়ে গেছে, আমি আর সামনে যেতে পারবো না। প্যাসেঞ্জাররা বাধ্য করেছে তাকে সেখান থেকে খুলনা পর্যন্ত নিয়ে যাওয়া, এবং ড্রাইভার এতটা স্ক্যার্ড ছিল যে সে
যেই গাড়িটা চলার কথা 60, 70, 80 কিলোমিটারে সে সেটা 20, 25 কিলোমিটার চালিয়েছে। সুতরাং আমি বলবো যে এই সকল অ্যাক্সিডেন্ট গুলাতে আমাদেরকে কিন্তু ইকুয়ালি পার্টিসিপেন্টস হতে হবে। জি জি, এটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা আলোচনা করব। জনাব নুরুল ইসলাম সুজন, আপনি যেটা বললেন ঈদের আগে এই ধরনের একটি অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, এই মানুষের যাতায়াত কিভাবে নির্বিঘ্ন করা হচ্ছে ইত্যাদি, সেটা নিয়ে বিষয় ছিল। তিনি সেখানে খুব গর্বের সঙ্গে বলছিলেন যে গত কিছুদিন ধরে নৌ দুর্ঘটনা কিন্তু অনেক কমে গেছে। তিনি স্ট্যাটিস্টিক দিচ্ছিলেন আর কি। আমার এই দুর্ঘটনার পরে আমার ওই কথাটি মনে পড়ে গেল। জনাব সুজন, এবার মানুষের ঘরে ফেরার নির্বিঘ্ন করতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল, বিশেষ করে যোগাযোগ মন্ত্রীর দৌড়ঝাঁপটা আমরা খুব ভালোভাবে সবাই লক্ষ্য করেছি, এবং তার কিছু সুফলও কিন্তু সবাই পেয়েছিল। আমরা দেখেছি ঈদের আগে তেমন বড় ধরনের কোনো দুর্ভোগ হয়নি। ইভেন ঈদের 2-3 দিন পর পর্যন্ত পরিস্থিতি খুব ভালোই ছিল, সবাই নির্বিঘ্নে যাতায়াত করেছে। কিন্তু এই একটি দুর্ঘটনার কারণে এই সাফল্যটা, আপনাদের সরকারের এই সাফল্যটা অনেকটাই ম্লান হয়ে গেছে বলে সবাই এখন বলা বলি করছে। আপনি কি মনে করেন? আমি প্রথমেই মাছরাঙ্গা টেলিভিশনকে ধন্যবাদ জানাবো যে আজকে এই ধরনের একটি বিষয় আপনারা নিয়ে আলোচনার বিষয়বস্তু করেছেন, এবং একই সঙ্গে যারা এই নৌ দুর্ঘটনায় যাদের এখনো পর্যন্ত নিখোঁজ আছে এবং যাদের ভাগ্য আমরা আন্দাজ করতে পারি যে তারা হয়তো কেউ জীবিত নেই, এই শোকাহত পরিবার এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি কামনা করে আমি শুধু এইটুকু বলতে পারি যে একটি দায়িত্বশীল সরকার হিসাবে বর্তমান সরকার যে কোনো সময়ের তুলনায় এই যে একটা ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালটাকে যাতে মানুষ দুর্ঘটনা মুক্তভাবে নিরাপদে তারা তাদের গ্রামের বাড়িতে যেতে পারে এবং ঈদ তারা ভালোভাবে পালন করতে পারে, তার জন্য সেই ব্যবস্থাগুলো এবং সচেতনতামূলক আপনারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমরা দেখেছি, বিভিন্ন টেলিভিশন, রেডিও, আপনার পত্রপত্রিকা, আপনারাও মিডিয়া খুবই সোচ্চার ছিল, এই সোচ্চার ছিল, এবং এগুলোর মাধ্যমেও আপনারা মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন, এবং সরকারের যে সদিচ্ছাগুলো এগুলোকেও আপনারা মানুষের কাছে তুলে ধরছিলেন, যাতে একই উদ্দেশ্য, অর্থাৎ সরকার যে উদ্দেশ্যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছে, আপনারাও কিন্তু সকল টেলিভিশন চ্যানেল আপনারাও কিন্তু সরকারকে সহযোগিতা করেছেন এগুলো প্রচার প্রপাগান্ডা করার মাধ্যমে। এবং আমি নিজেও আমি 26 তারিখে, 29 তারিখে ঈদ হয়েছে, আমি 26 তারিখে আমি সড়ক পথে আমার এলাকায়, আমি পঞ্চগড় আমার নির্বাচন এলাকায় গেছি ঈদ করার জন্য। তো সেখানে আমি নর্মালি আমি গাড়িতে যেটা সড়ক পথে যাই তাতে আমার প্রায় 10 ঘন্টা সময় লাগে, 9 থেকে 10 ঘন্টা, এবং এই যে নাইট কোচগুলো যেগুলো যায় এগুলো ঠিক 9-10 ঘন্টাই লাগে, মাঝে মাঝে আমি কোচেও যাই, একই রকম সময় লাগে। কিন্তু এবার দেখলাম যে কারণটা অবশ্য বলি, যে যেমন প্রতিটা বাজারের কাছে এবার পুলিশের একটা ইয়ে ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা প্রত্যেকটা জায়গার, বিশেষ করে রোড যে চলাচলের জন্য সেখানে 3 দিন আগের থেকে আপনার খুব জরুরি যে সমস্ত খাদ্য ছাড়া ট্রাক পরিবহনটা বন্ধ রেখেছিলেন। এবং বাজারগুলিতে আপনারা সেখানে যেগুলোতে সাধারণত ওই বাস, এমনি লোক প্যাসেঞ্জার রাস্তার উপর দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলতো, কোনো গাড়ি অবস্ট্রাকশন কেউ যেন না করে, এই ব্যবস্থাটা এবার ছিল। এবং সহজেই মানুষ কিন্তু ঈদে যাওয়া এবং আসার এই বিষয়টা কিন্তু সড়ক পথে এবং রেলপথেও আপনারা দেখবেন যে রেলপথেও আমরা দেখেছি যে ছাদের উপরে, তারপরে ইঞ্জিন কাভারের উপরে, অর্থাৎ আমরা যেটা আপনার এই যে যখন ইজতেমা হয় তখন ঢাকায় আসতে যে ইজতেমা শেষ হলো, মানুষ একসঙ্গে যে মানুষ আসবে, এগুলো হওয়ার পরেও এগুলো কিন্তু কোনোটাই কাম্য নয়, কারণ রেলে হয়নি অ্যাক্সিডেন্টটা, সেই জন্য আলোচনা আমরা করছি না। কিন্তু এটা এইভাবে চলা, রেলের চলার কিন্তু কথা নয় একজন প্যাসেঞ্জারের, ছাদে তো চলে কথা নয়। আমরা এর আগে যেটা দেখেছি ভিতরে হয়তো বসার জায়গা নেই, দাঁড়িয়ে গেছে, কিন্তু আপনার ইঞ্জিনের কাভারের উপরে, আপনার ইয়ের উপরে, সেইখানে ধরেন যে এক ধরনের রেলের একটা পরিবহনের এক ধরনের, কিন্তু নৌপথ আমি মনে করি সব থেকে বেশি এই নৌপথের অ্যাক্সিডেন্ট কোনোভাবেই আপনার সব থেকে বেশি ক্যাজুয়ালিটি দেখবেন এখানে বাঁচার কোনো সম্ভাবনা খুবই কম,
মানে থাকি না। এখানে তো আহত পাচ্ছেন আপনি। এখানে মনে করেন যে আপনি এই যে আজকেও যেমন দুটো বাসে কিছু, আজকেই আমরা নরসিংদীতে দুটো বাসের ইয়ে হয়েছে কলুশন। এই দুর্ঘটনায় দেখেন যে আপনার যেহেতু আমাদের যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি সেটা বাস্ট হয়ে আগুন ধরে গেছে। এখানে কিন্তু দেখেন কিছু মারা গেছে, কিছু আহত হয়েছে, কিন্তু নৌ পরিবহনে আহত পরিস্কোপই নেই, সেখানে আপনার নির্ঘাত মৃত্যু ছাড়া। না, অনেক ব্যবস্থা নিয়েছেন, আপনি নিজেও বললেন, আমরাও জানি, তার মধ্যেও এই ধরনের একটি দুর্ঘটনা আমি ঘটলো কি করে? যেহেতু নৌ পরিবহন স্ট্যান্ডিং কমিটির মেম্বার, এবার এই যে 10ম জাতীয় সংসদে, গতবার আমি হোম এবং লয়ে ছিলাম দুটো স্ট্যান্ডিং কমিটিতে, এবার আমি নৌ পরিবহনে আমি এবার আছি। এবং সেখানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন নয়, এগুলো কিন্তু আমাদের যে স্ট্যান্ডিং কমিটি যেগুলো আলোচনা হয়েছে, এবং এগুলো যাতে স্থায়ীভাবে যাতে নৌ প্রতিরোধ, এই দুর্ঘটনাগুলো প্রতিরোধ করা যায়, তার জন্য এই যে আপনার মেঘনার যে মোহনা বা যে এলাকাটাতে আপনার দুর্ঘটনা আপনার প্রবণ এলাকা, সেইখানে যাতে স্থায়ীভাবে আপনার সেখানে হেলিকপ্টার সহ সেখানে যাতে উদ্ধারকারী দল, যাতে নতুন একটা ইউনিট করা যায়, সেই ধরনের কিন্তু চিন্তা ভাবনাও কিন্তু সেই আলোচনায় কিন্তু আমাদের স্থানীভূত হয়েছে। এবং যে আলোচনা এই বিষয়ে বিশেষজ্ঞ যারা চলাফেরা, বিশেষ করে আমি যেহেতু নর্থ বেঙ্গল, আমার নদী পথে খুব কম সুযোগ আমার চলাফেরা আমি করেছি আর কি। না, আপনার কি মনে হয় যে এই এত কিছুর মধ্যে যুক্তিসঙ্গত ভাবে ওনারা বলেছেন যে একটা যদি এটার ধারণ ক্ষমতা আপনার 5 কেজি হয়, আপনি তার আধা কেজি বেশি দিলেই তো সেটা ডুবে যাবে। এইটা দেখার তো দেখার দায়িত্ব ছিল এখন মন্ত্রণালয়। এটা দেখার দায়িত্ব একদিকে যেমন সরকার বলছেন বা সংস্থাগুলি আছে তারা যেমন আছে, এখানে সচেতনতার অভাবটাও কিন্তু বড়ভাবে আমরা দেখছি। আমরা দেখি যারা আজকে এইখানে যারা অনেকেই যারা নিখোঁজ আছেন, তাদের ভিতরে দেখছি অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, অনেকে মেডিকেল কলেজে পড়াশোনা করতেছে, অনেকে টিচার যে বেঁচে গেছে, সে একজন বাবা সাক্ষাৎকার দিচ্ছিলেন, তার ছেলে মেয়ে এবং ওয়াইফকে হারিয়েছেন, সে একটা আপনার ভালো চাকরি করেন। একটা সচেতন মানুষগুলো কিন্তু আমরা দেখছি যে তাদেরও এই কিছুটা আমার মনে হচ্ছে যে আরেকটু যদি সচেতন আমরা হতাম, তাহলে তো এই যে আরো 35 জন লোক উঠালো যেটা, এবং যে সময়টা দেখেন আপনি 3 নম্বর সতর্ক সংঘ চলছে, দুর্যোগ একটা সময় আবহাওয়া, সেই আবহাওয়া এটা চলছে। সেখানে সরকারের দিক থেকে আমি মনে করি যে হয়তো এই যাওয়া ঈদের আগে যে মানুষকে পাঠানোর ব্যাপারে যতটা হয়তো সচেতন ভাবে আমরা কাজ করেছি, হয়তো ফেরার পথে হয়তো এইটা আরেকটু সচেতন হলে আমার মনে হয়, আমরা মনে করেছি যে আমার নিজের যে আমি ঢাকা যখন পৌঁছে গেছি, অন্যান্য লোকজন আসতেছে এবং এটা নিরাপদ ভাবেই সবাই আমি তো মনে করতেছি যে এইবার ঈদ এত ভালো হয়েছে, বিভিন্ন জায়গায় কথা বলেছি, বন্ধু বান্ধব, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্ত্রী যাদের সঙ্গে দেখা হয়েছে, ইভেন প্রধানমন্ত্রী দেখা হয়েছে, আমার খুব ভালোভাবে ইয়ে হয়েছে। কিন্তু এই দুর্ঘটনাটি আপনি যেভাবে বললেন যে আসলে ম্লান করে দিয়েছে, এইটি সঠিক। কিন্তু এটা যদি না হতো তাহলে আমরা বলতে পারতাম যে সরকার দায়িত্বশীল ভাবেই এবার সমস্ত ব্যবস্থাটাকেই একটা জনগণের কাছে প্রশংসা হওয়ার মতো একটা ব্যবস্থা নিয়েছিল। করবেন স্যার, আমরা একটা বিরতির সময় হয়ে গেছে আমাদের আগেই, আমরা অবশ্যই আমরা প্রশ্ন করব, আলোচনা করব নিজেদের মধ্যে, তবে তার আগে একটি বিরতি নেব আমরা। দর্শক আমরা একটি বিরতি দিতে যাচ্ছি অল্প সময়ের জন্য, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকছেন। এখন দেখছেন দলের চেয়ে দেশ বড়। রাত 10টার পর বাইরে যাওয়া মানা। ম্যাম কিভাবে এই ভেজা চুল নিয়ে?